আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? কমেন্ট করে জানাবেন। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে খুবই ভালো আছেন এবং সুস্থ সুন্দর আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সকলে খুবই ভালো আছি। বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি ভিডিওটি সকলের খুবই ভালো লাগবে। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন সকলের কাছে একটা রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন প্লিজ। দেখতে দেখতে যদি বেশি ভালো লেগে যায় চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনে প্রেস করে দেবেন। পরবর্তী ভিডিও যখন দেব তখন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ঠান্ডা সেরে গেছে অথচ কাশিটা কোনোভাবেই উঠতেছে না, গলার মধ্যে খুশখুশানি কাশিটা। সবসময়ের জন্য না, বাট কথা বলতে গেলে একটু ফ্যানের বাতাস লাগলে তখন কাশিটা বাড়ে। তো সেই কারণেই হচ্ছে একটু মশলা জাতীয় যে চা ওইটাই খাওয়ার চেষ্টা করছি। তো চা তৈরি করার পরে অনেকখানি বেঁচে গেছে, তো সেই কারণে ভাবলাম যে যেহেতু গ্যাসও থাকে না ঠিকমতো, তো বাকিটা ফ্লাক্সে ভরে রেখে দিই, পরবর্তীতে আবার এটা খাওয়া যাবে, সমস্যা হবে না। তো চা খাওয়া শেষ করে যে জিনিসগুলো ছিল সেগুলোই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখানে হচ্ছে আমি ১.৫ কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আর মাংসগুলোর যেরকম সাইজ সেরকমই রেখে দিয়েছি। এটা আর কেটে ছোট করি নাই। আর গরুর মাংস রান্না করার পরে এমনিতেই আরও ছোট হয়ে যায় সাইজে। তো সেই কারণেই হচ্ছে আর কেটে ছোট করি নাই। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম আর রাঁধুনি হচ্ছে কালা ভুনার যে মশলাটা ওটাই দিয়ে দিলাম। ২ কেজি মাংস হলে পুরোটাই লাগতো, যেহেতু আমার ১.৫ কেজি মাংস ৩ ভাগের ২ ভাগ মশলা দিয়েছি। আদা রসুন পেস্ট আর লবণ, আর দিচ্ছি হচ্ছে খুবই অল্প পরিমাণ সয়া সস, আর সাথে হচ্ছে সরিষার তেল। তো এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। তো আসলে কত বছর হয়ে গেছে গরুর মাংস খাওয়া হয় না, আমার নিজেরও হিসাব নেই যে কত বছর হয়ে গেছে। তো বেশ কয়েকটা কারণেই গরুর মাংস খাওয়া হয় না, তার মধ্যে মেইন কারণটা হচ্ছে অ্যালার্জিজনিত যে সমস্যাগুলো সেগুলোর কারণেই খাওয়া হয় না এবং রান্নাও করা হয় না। তো এই মাংসটা হচ্ছে আমরা তো এবার কোরবানি দিয়ে বাড়িতে যাইনি। তো আমার যিনি বাড়িওয়ালা, বাসার মালিক যিনি, উনি কোনোভাবে জানতে পেরেছেন যে আমরা বাসায় যাইনি, গ্রামের বাড়ি যাইনি। তো উনি মাংস পাঠিয়েছেন। এখানে সাইডে আমি গরম পানি করতে দিলাম। আর মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। আর গরুর মাংসটা যদি একটু ভালোভাবে কষানো যায় সেক্ষেত্রে পানির পরিমাণটা বেশি একটা লাগে না। তো আমি এখানে কুসুম গরম পানি ওটাই দিয়ে দিলাম। আর যেকোনো মাংসই যদি মানে কষানোটা একটু সময় নিয়ে করতে হয় তাহলে কিন্তু ঝোলের পানিটা বেশি লাগে না এবং ঝোল দেওয়ার পরে বেশিক্ষণ জাল দেওয়ার প্রয়োজন পড়ে না। কারণ কষানোর মুহূর্তেই হচ্ছে মাংসটা অর্ধেক সিদ্ধ হয়ে যায়। তো এই পর্যায়ে এসে ঝোলের পানি কিন্তু শুকিয়ে গেছে। তো আপনার হচ্ছে ওই যে রাঁধুনি যে মশলা ওটার ভিতরে আরেকটা ছোট প্যাকেট থাকে, যেটা মাংস হয়ে আসার মুহূর্তে অল্প পরিমাণ উপর দিয়ে দিতে হয়। তো এখানেও সেম ২ কেজি মাংস হলে পুরোটাই দিতাম। ৩ ভাগের ২ ভাগ মশলা দিলাম আর ১ ভাগ রেখে দিলাম। আর এখানে আবার সরিষার তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে, সাথে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা এরকম লাল লাল হয়ে ভেজে আসছে, এবার আমি মাংসর মধ্যে দিয়ে দেব। তো কালা ভুনাটা আসলে খুব বেশি আহামরি কোনো কষ্ট বা কোনো কিছু না। এটার একটা মেইন ট্রিক্স হচ্ছে আপনাকে দীর্ঘ সময় নিয়ে একটু ধৈর্য সহকারে রান্না করতে হবে। আর রেস্ট নিয়ে নিয়ে রান্না করতে হবে। যেমন মাংসটা একবারে জাল দিলে হবে কি পুরোপুরি কালারটা আসবে না। যদি একটু ২-২.৫ ঘন্টা পর পর মাংসটা জাল দেওয়া হয় তাহলে হচ্ছে আস্তে আস্তে কালারটা, এই যে অলরেডি কালা ভুনার কালারটা কিন্তু চলে এসেছে।
দেখতে যেন আরেকটু বেশি ভালো লাগে, সেই কারণে জাস্ট উপর দিয়ে একটুখানি কাঁচা পেঁয়াজ ছিটিয়ে দিলাম। তো আমার কালা ভুনাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর কালা ভুনা রান্নাটা আসলে খুবই সহজ, কিন্তু ওই যে একটাই সমস্যা, একটু ধৈর্য ধরে সময় নিয়ে রান্না করতে হবে, তাহলেই হয়ে যাবে। এছাড়া আহামরি খুব একটা মশলা যে কোনো কিছু লাগে তা না। তো এখানে আমি আবার আসলাম রান্নাঘরে, কারণ এখানে হচ্ছে আমি একটু ওই দেশি মুরগির মাংস যেটা, ওটাই ছিল বাড়ি থেকে আম্মু পাঠিয়েছিল, ওটাই রান্না করব। তো এটা সিম্পল যেভাবে মানুষ রান্না করে আমিও সেম ওয়েতেই রান্না করছি। জাস্ট মশলাটা না কষিয়ে হাতে মাখিয়ে তারপরে একবারে উঠায় দেব চুলার উপরে। তো এখানেও মাংস হয়ে এসেছে, মানে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। দেশি মুরগিতে আসলে ঝোলটা একটু বেশি রাখলেই বেশি মজা লাগে, আবার ভুনারও আলাদা রকম একটা স্বাদ আছে। তো মাংসটা হতে থাকে আর এখানে আমি বাকি কাজটা করে নেই। তো এই যে দেখতেই পাচ্ছেন 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এখানে এক বাটি ছোটো বাটির 1 বাটি পরিমাণ ধনিয়া আর পুদিনা পাতা একসাথে যোগ করে দিলাম। এতে অল্প একটু পানি দিয়ে দিলাম যেন পেস্ট করতে সুবিধা হয়। এবার সবগুলো মিলে একসাথে পেস্ট করে নেব। এখানে আমি হাফ কেজি পরিমাণ টক দই নিয়ে নিচ্ছি, মানে হাফ কেজি ওই যে কৌটাগুলো সাদা কৌটা আড়ঙের যে দইটা, ওটাই নিচ্ছি। আর ওই ধনিয়া আর পুদিনা পাতার যে পেস্ট ওটা দিয়ে দিলাম। আর দিলাম হচ্ছে 2.5 টেবিল চামচ পরিমাণ হচ্ছে চিনি, আর এটা হচ্ছে রাঁধুনি বোরহানি মশলা, তো ওটাই হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। তো এই তো রেডি হয়ে গেল আমার বিয়েবাড়ির স্টাইলের যে বোরহানি। বিয়েবাড়ির স্টাইলে না, একদম স্বাদটাও কিন্তু বিয়েবাড়ির বোরহানির মতোই হয়েছে। তো আসলে বোরহানির যে রেসিপি, এটা বহু বছর আগের মুঘল সম্রাটরা যখন শাহী খাবার দাবার খেত, সেই সময় তো আর এরকম কোল্ড ড্রিঙ্কস এগুলো ছিল না। তখন ওনারা এই বোরহানির ব্যবস্থা করত, এবং এই বোরহানি মানে যতই শাহী খাবার দাবার তৈলাক্ত খাবার কেউ খাক না কেন, যদি 1 গ্লাস বোরহানি খায় তো সমস্ত খাবার হজম হয়ে যাবে, পেটে কখনোই কোনো সমস্যা হবে না। আর এদিকে আমার মাংসও হয়ে গেছে, জাস্ট উপর থেকে একটুখানি বাগার দিয়ে দিচ্ছি। মোটামুটি আজকের বারের মতো আমার রান্না কমপ্লিট। আর এখানে হচ্ছে ওই কিছু মাছ মাংসের বাজার করেছি। এখানে আছে খাসির মাংস, আর এখানে রুই মাছ কেটে আনা হয়েছে, বড় সাইজের রুই মাছ ছিল, এটা তো আর কাটা সম্ভব না। আর যে মাছগুলো সাধারণত কাটা যায় সেগুলো কেটেই নিয়ে আসি। আর এই মাছটা দেখতে বাটা মাছের মতো, কিন্তু আসলে কিন্তু তা না। আমাদের সিরাজগঞ্জ সদর থানার আঞ্চলিক ভাষায় এই মাছটাকে বলা হয় মানে কি যেন খসল্লা মাছ, আর ডাকনাম সম্ভবত মানে বইয়ের ভাষায় যে নাম ওটা হচ্ছে পার্শে মাছ। আর এখানে আছে মাছের রাজা ইলিশ, তো একটাই ইলিশ কেনা হয়েছে, আর যে দাম বাবা 2000 টাকা কেজি, তো এখানে 1 কেজির উপরে আছে। আর যেহেতু আমি একার জন্য, সেই কারণে একটাই আনা হয়েছে, ভাই খায় না। আর এই মহাশয় তো আমাদের সবার বাসায় থাকে, আমাদের বাসা পরিষ্কারের কাজ করেন উনি। তো উনি যখন প্রথম বাসায় আসেন তখন নিজেই তার শরীরের সাথে এত ময়লা নিয়ে বাসায় ঢোকেন, তো বাসা পরিষ্কার করবে কোথা থেকে, আরও নোংরা বেশি করে। তো সাধারণত আমরা ওনাকে পিটায় পিটায় ওনার গায়ের ময়লাগুলো মানে ঝেড়ে ফেলে দেই। তো দেখা যায় কি যে এই যে ঝাড়ুর যে মানে ফুলগুলো, এগুলো ভেঙে ভেঙে পড়ে যায়। তো আমি সেই কারণে ভাবলাম যে এরকম মানে পিটাপিটি করে পরিষ্কার করার চাইতে তার সাথে আস্তে করে একটা পুরনো চিরুনি দিয়ে যদি এরকম আঁচড়িয়ে দেওয়া যায়, তাহলে আর ফুলগুলো ভাঙবেও না, প্লাস সুন্দর করে ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে।
তো আপনারাও চাইলে এই ট্রিক্সটা ফলো করতে পারেন, তাহলে আর ঝাড়ুর যে মাথার যে ফুলগুলো সেগুলো আর ভাঙবে না। তো অলরেডি অনেকগুলো ময়লা বের হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।